আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি এসেছিল বরিশাল বোর্ড 2025 সালে। প্রশ্নটি সমাধান করছে আমাদের ইজি ম্যাথ বই থেকে। যারা এখনো ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি, দ্রুত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলো, তাহলে তুমি বইয়ের পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের সমাধান পেয়ে যাবে জাস্ট কিউআর কোড স্ক্যান করে, অর্থাৎ স্ক্যান অ্যান্ড লার্ন। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এটা একটি উপপাদ্য। তো আমরা যদি এখানে খেয়াল করি, যেখানে একটা আমাদের বৃত্ত দেওয়া আছে, তারপরে কিছু বলা আছে, তার আগে আমরা ক নম্বর সমাধান করে ফেলি। ক নম্বর আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে 11 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে 11 সেন্টিমিটার, এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তের ব্যাস যদি 11 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, আরটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের ব্যাসার্ধের প্রয়োজন পড়বে। তাহলে আমরা ব্যাসার্ধ কিভাবে পাবো বলো তো? ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ব্যাস যদি 11 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে কত? 11-র অর্ধেক। 11-র অর্ধেক কত? 5.5। তার মানে আর এর মান হবে 5.5। এই যে দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর ধরছি, তার মানে ব্যাস 2r। ব্যাসার্ধ আর, আর ব্যাস দ্বিগুণ হয়, ব্যাস বড় হয়, তাহলে ব্যাসের মান হচ্ছে 2r। তো ব্যাস হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, আর এর মান কত হবে? 2 দিয়ে ভাগ করে দিব। 11কে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 5.5, তার মানে আর এর মান 5.5। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। পাই এর মান 3.1416 আর আর এর মান 5.5। আর এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে 95.0034 বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু ক্ষেত্রফল। ঠিক আছে, 0334। ওকে, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো ক নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে। এখন আমরা আমাদের খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে AM সমান BM এবং CM সমান DM। অর্থাৎ এই চিত্র থেকে আমাদেরকে দেখাতে বলতেছে যে AM সমান হচ্ছে BM। এই যে এখানে যদি খেয়াল করো, AM মানে হচ্ছে এই বাহুটা, আর BM মানে হচ্ছে এই বাহুটা। এই যে এই বাহু আর এই বাহু সমান, এটা আমাদের দেখাইতে হবে। পাশাপাশি বলছে এটাও দেখাও যে CM আর DM ও সমান। এই যে এই ছোট বাহুটা আর এই ছোট বাহুটা, এই দুইটা বাহুর সমান, এটাও দেখাইতে বলতেছে। তো এটা একটু বড় হতে পারে, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে প্রত্যেকটা স্টেপ, তাহলে ইনশাল্লাহ আর ঝামেলা মনে হবে না। তো আমরা যদি এখন শুরু করি যে খ নম্বর প্রশ্ন। এখন তোমার কাছে চিত্রটা দেখে একটু অন্যরকম মনে হতে পারে, আসলে চিত্রটা এতটাও অন্যরকম না। কেন এতটা অন্যরকম না? কারণ হচ্ছে তুমি দেখো আমাদের যে মেইন চিত্রটা ছিল সেটা কেমন, সেটা হচ্ছে এই যে এইরকম। এখন এই চিত্রটাকে যদি আমি ঘুরাই লিখি, ঠিক আছে, এই যে দেখো এখানে যদি একটু খেয়াল করো, আমাদের বইয়ের মধ্যে বা প্রশ্নের মধ্যে যে চিত্রটা ছিল সেটা হচ্ছে এই যে এইরকম আর এইরকম। এখন এটাকে যদি আমি ঘুরাই তাহলে কেমন হবে? এই যে এটাকে ঘুরে যদি এরকম করি, দেখো, তাহলে কিন্তু ঠিকঠাক ওইটার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এখানে এই সেম কাজটাই করা হয়েছে। তো একটা রেখার নাম ছিল AC আর একটা রেখার নাম ছিল BD। তো AC আর BD রেখা এখানে আছে, আর বাকি দুইটা রেখা আসছে কোত্থেকে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি, অঙ্কনের মধ্যে গিয়ে সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে বিশেষ নির্বাচনটা যদি আমরা দেখি, এই বিশেষ নির্বাচনে বলা হচ্ছে যে দেওয়া আছে ABCD একটা বৃত্ত। এই যে ABCD এটা হচ্ছে একটা বৃত্ত, যেটার কেন্দ্র হচ্ছে O, এতটুকু প্রশ্ন ছিল। আর AC ও BD দুইটা সমান যায়। এই যে AC আর BD এই দুইটা সমান যায়। এখন কথা হচ্ছে দুইটা সমান যায় কোথায় বলা হয়েছে? এই যে দেখো চিত্রের মধ্যে এখানে বলে দিয়েছে, চিত্রের নিচে ও কেন্দ্র বিশিষ্ট উদ্দীপকে বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AC সমান BD। এই যে AC এটা একটা যায়, BD এটা হচ্ছে আরেকটা যায়, এই দুটো হচ্ছে সমান যায়, প্রশ্নেই বলা ছিল। তো এখানে সেটাই লেখা হয়েছে যে AC ও BD সমান যায় এবং তারা M বিন্দুতে ছেদ করে, এটাও প্রশ্নে বলা ছিল। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে AM সমান BM আর CM সমান DM, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো এখন চিত্রটা একটু মডিফাই করতে হবে প্রমাণ করতে গেলে। সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হচ্ছে প্রথমে যে O হতে AC এর উপর OE এবং BD এর উপর OF লম্ব টানি। অর্থাৎ এই যে AC বাহুর উপর, এই AC বাহুর উপর O থেকে লম্ব টানবো, সেটা হচ্ছে কি OE। আর BD বাহুর উপর লম্ব টানবো, সেটা কি BD বাহুর উপর লম্ব হবে OF। ঠিক আছে, তাহলে OE হচ্ছে একটা লম্ব, OF হচ্ছে আরেকটা লম্ব, দুইটা লম্ব আমরা টানবো এখানে। তো ঠিক আছে, লম্ব টানা হলো। এরপরে বলতেছে OM যোগ করি, এই যে এই রেখাটা এবার যোগ করে দিব। ওকে ফাইন, তাহলে আমাদের অঙ্কনের কাজ কিন্তু হয়ে গেল। তো অঙ্কনের কাজ যদি হয়ে যায়, এখন আমরা প্রমাণে যাব। দেখো প্রমাণের মধ্যে কি বলা আছে এটা যদি আমরা খেয়াল করি। প্রমাণে প্রথমে ধাপ 1-এ বলা হচ্ছে OE লম্ব AC। আসলেই তো আমরা এই যে AC বাহুটা আছে, একটু ভালো করে যদি খেয়াল করো, আমরা অঙ্কনের মধ্যেই বলছি এই যে এই AC বাহুটার উপরে আমরা লম্ব অঙ্কন করছি, কি OE কে লম্ব অঙ্কন করছি।
এখন লম্ব অঙ্কন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? লম্ব অঙ্কন করলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মানে এই যে দেখো এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, তার মানে এই দুইটাই হচ্ছে 90 কোণ, টোটাল 180। তো এখন আমরা তাহলে বলতে পারি যে ও ই এম, এই যে এতটুকু বললে হবে, ও ই এম এই কোণটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। এই যে দেখো ওই লম্ব এসি, এই জন্য ও ই এম এই কোণের মান এক সমকোণ। আবার ঠিক তুমি যদি উপরের দিকে তাকাও, এই যে আরেকটা যেটা আছে সেই বিডি, এই বিডি এর উপরে কিন্তু আমরা ওএফ লম্ব টানছি। লম্ব টানার কারণে কি এটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি ও এফ এম এটাও 90 ডিগ্রি। এই যে দেখো ও এফ এম এটাও 90 ডিগ্রি, কারণ ওএফ লম্ব টানছি আমরা বিডি এর উপরে। তো যেহেতু এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে তুমি এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাবা। এই দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। এই যে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো এই যে এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ, এটার এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুইটা সমকোণী ত্রিভুজে এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি দুইটা কোণ। আচ্ছা, এখন দুইটা কোণ পেয়ে গেলাম, 90 ডিগ্রি 90 ডিগ্রি আমরা দুইটা কোণ পেয়ে গেলাম। তো 90 ডিগ্রি 90 ডিগ্রি পাইলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের নাম হচ্ছে কি? ও এফ এম, আর এই ত্রিভুজের নাম হচ্ছে ও ই এম। তাহলে এখন আমরা এখানে বলতে পারি এই যে দেখো এম ও ই আর এম ও এফ দুইটা সমকোণী ত্রিভুজ। এম ও ই মানে কোনটা? ওই যে ওইটাই, ও এফ এমটাই এম ও ই। এই যে এম ও ই, এই যে এই ত্রিভুজটা, তাহলে এই যে এম ও ই এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আবার এম ও এফ এই যে এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ ঠিক আছে, তো দুইটাই সমকোণী ত্রিভুজ আমরা বললাম। এবার আমরা ধাপ 2-এ আসি। ধাপ 2-এ কি বলা হচ্ছে? এই যে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে এখন আমরা কাজ করব। তো এই যে সমকোণী ত্রিভুজ এমওই ও এমওএফ এ অতিভুজ দুইটা সমান। এখন আমরা জানি কোনো একটা সমকোণী ত্রিভুজের যেটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ, তার মানে 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে এখন এই যে বাম পাশের যে সমকোণী ত্রিভুজটা আছে এমওএফ, এটার এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এর বিপরীত বাহুকে ওএম, ওএমটা হচ্ছে অতিভুজ। আবার ডান পাশে যে সমকোণী ত্রিভুজটা আছে ও ই এম, ও ই এম ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রিকে, এই যে এটা 90 ডিগ্রি, তার মানে এটার বিপরীত কোণকে, বিপরীত বাহুকে ও এম, এটারও অতিভুজ হচ্ছে ওএম। তার মানে এই ত্রিভুজের অতিভুজ ও এম, এই ত্রিভুজের অতিভুজ ও এম, তার মানে অতিভুজ তো সমান হয়ে গেল। তো এই জন্য আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ও এম অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ ও এম সমান। দুইটা যেহেতু সেম বাহু এই জন্য এদেরকে বলা হয় সাধারণ বাহু। আচ্ছা, আবার দেখো এখানে আমরা বলতে পারি যে ও ই আর ও এফ এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই বাম পাশের ত্রিভুজের এই ও এফ বাহুটা আর ডান পাশের ত্রিভুজের এই ও ই বাহুটা এরা সমান। কেন? কারণ আমরা একটা সম্পাদ্য পড়েছিলাম, যদি কোনো জ্যাতে, কোনো বৃত্তে দুইটা জ্যা সমান হয়, মনে করো এই জ্যাটা আর এই জ্যাটা, এই দুইটা জ্যা সমান, যদি দুইটা জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্র থেকে ওই দুইটা জ্যায়ের উপর যে দূরত্বটা আমরা আঁকবো সেই দুইটা দূরত্বও সমান হবে। তো প্রশ্ন তো বলেই দিছে যে এই বিডি আর এসি সমান, মানে জ্যা দুইটা সমান, তাহলে জ্যা দুইটার মধ্যে দূরত্ব কি? এই জ্যায়ের দূরত্ব হচ্ছে ওএফ আর কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব হচ্ছে ওই, তার মানে অবশ্যই এই দুটো সমান হবে। তার মানে আমরা বলতে পারি ও ই আর ওএফ ও সমান। এই যে বলা আছে সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। আচ্ছা, এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে সর্বসম জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো সর্বসম মানে হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম মানে হচ্ছে দুইটা ত্রিভুজের তিনটা বাহুর সাথে তিনটা বাহু মিল, অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান হবে, এই বাহুর সাথে এই বাহু সমান হবে, এই বাহুর সাথে এই বাহু সমান হবে, তিন বাহুর সাথে তিন বাহু সমান হবে, তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলবো। তো এখন সর্বসম হয় হলে এই তিন বাহুর সাথে তিন বাহু সমান হবে এবং তিনটা কোণের সাথে তিনটা কোণও সমান হবে। এখন দুইটা সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হয়? তিন বাহু সমান হলে, তিন কোণ সমান হলে। তবে আমরা দুইটা জিনিস যদি দেখি সমান তাহলেই আমরা সমকোণী ত্রিভুজকে বলতে পারি যে এই দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম। কোন দুইটা জিনিস? মনে করো এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজটা সমান হয়, অতিভুজ মাস্ট বি সমান হয়, এবং অপর এক বাহু হয় এটা আর এটা সমান, না হয় এটা আর এটা সমান, যে কোনো এক বাহু, মনে করো এইটা আর এটা সমান। তো যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর এক বাহু অন্য ত্রিভুজের অতিভুজ আর অপর এক বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। আর সর্বসম মানে একদম সমান, তার মানে 3 নম্বর বাহু যেটা আছে সেটাও অটোমেটিক সমান হয়ে যাবে, তিনটা কোণের সাথে সমান হয়ে যাবে। তো এখন আমাদের এখানে যে দুটো সমকোণী ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ সর্বসম কেন? কারণ প্রথমে আমরা দেখলাম যে এই দুটো ত্রিভুজের অতিভুজ সমান, ও এম আর ও এম সমান। আবার দেখলাম অপর এক বাহু, এটা এই ত্রিভুজের এক বাহুর নাম ওই, এই ত্রিভুজের এক বাহুর নাম ও এফ, এই দুইটা বাহু সমান। তাহলে এখন আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা এম
ও এফ আর এম ও ই, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি? সর্বসম। এখন দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তার মানে তিন বাহুর সাথে তিন বাহু সমান হবে। তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু অতিভুজ অতিভুজ সমান, ও এফ আর ও ই সমান, তাহলে বাকি রইল এই এম এফ। এই এম এফ এর সাথে কে সমান? এই এম ই, এটাও সমান হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এম ই সমান হচ্ছে এম এফ। এই যে দেখো এখানে আমরা বলতে পারি যে এম ই সমান হচ্ছে এম এফ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করব। তো এটাকে 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করা হলো। আশা করি বুঝতে পেরেছো এম ই সমান এম এফটা কিভাবে আসছে। তো ঠিক আছে, আমাদের ধাপ 2 গেল। এবার আসো আমরা ধাপ 3 এর কাছে যাই। তো আমরা যদি এর পরবর্তী ধাপে যাই, এখানে যদি দেখি যে পরবর্তী ধাপে কি বলা হয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে ধাপ 3, আমরা একটু ধাপ 3টা নিয়ে আলোচনা করি। দেখো ধাপ 3-এ বলা হচ্ছে কি, যে এসি জ্যায়ের উপর কেন্দ্র হতে লম্ব ওই। একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো এসি যে জ্যাটা আছে, একটু যদি এখানে দেখো এই যে এসি জ্যা, এই এসি জ্যায়ের উপর লম্বকে ওই। সো ওই যেহেতু লম্ব হয়েছে, তাহলে মনে রাখবা কোনো জ্যায়ের মধ্যে যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই যে সমান 2 ভাগে ভাগ হয়। তার মানে এই যে ইসি এটা আর এ ই এটা, এই দুইটা অংশ সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। তার মানে এই ইসি আর এ ই, এই দুইটা অংশ সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, তো এখন দুইটা অংশ যেহেতু সমান 2 ভাগে ভাগ হইলো, আমি কি এখন বলতে পারি এই এইটা কি, এই এইকে যে এতটুকু অংশকে, এই এইকে কি আমি বলতে পারি পুরো এসি এর অর্ধেক? বলতে পারি। তার মানে এইকে আমি বলতে পারি কি এইটা হচ্ছে পুরা এসি বাহুর অর্ধেক, অর্থাৎ এসি ডিভাইডেড বাই 2। এটাকে এভাবেও লেখা যায় হাফ অফ এসি। এসি ডিভাইডেড বাই 2 আর হাফ অফ এসি একই কথা। এই যে এখানে সেটাই বলছে, এই সমান হাফ অফ এসি। আবার যদি খেয়াল করো যে এখানে এসি আর বিডি যেহেতু সমান, এই যে দেখো এই এসি বাহুটা আর এই বিডি বাহুটা, এই দুইটা বাহু যেহেতু সমান, তো এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এখন আমরা বলতে পারি, এখানে আরেকটা কথা ধাপ 3-এর মধ্যে আরেকটা কথা আমরা বলতে পারি, এই সমান হাফ অফ এসি। এটা তো আমরা বলছি, আমরা এটাও বলতে পারি এই বিএফটা, এই যে বিএফ কার সমান হবে? এই যে বিএফ, এখানে লিখবো যে একইভাবে বিএফ, এখানে একটা লাইন গ্যাপ আছে, এই লাইনটা আমি লিখে দিচ্ছি। বিএফ সমান, বিএফ কার সমান হবে বলতো? এই বিএফটা হচ্ছে পুরা বিডি এর অর্ধেকের সমান হবে। এই বিএফটা কার অর্ধেক? পুরা বিডি এর অর্ধেক। তার মানে বিএফ সমান হচ্ছে হাফ অফ বিডি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ওকে ফাইন, এই লাইনটা কিন্তু এখানে লিখবা যে একইভাবে এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে, এখন আসো পরবর্তীতে ধাপ 4, যেটা এখানে বলা হচ্ছে এসি আর বিডি সমান। এই যে এসি বাহু আর বিডি বাহু সমান, এটা তো আমাদের প্রশ্নেই বলা ছিল এই দুইটা জ্যা হচ্ছে সমান, তো সেটাই লিখলাম। এখন আমরা উভয় পক্ষে হাফ গুণ করে ফেলি। এই যে দেখো এসির সাথে হাফ গুণ করলে হাফ এসি, বিডির সাথে হাফ গুণ করলে হাফ বিডি। এখন হাফ এসির মান কত? দেখো তো হাফ এসির মান এই, তার মানে হাফ এসিকে আমরা বলতে পারি এটা হচ্ছে এই। হাফ বিডি এর মান কত বলো তো? হাফ বিডি এর মান বিএফ, তার মানে হাফ বিডি এর জায়গায় আমরা বিএফ লিখে দিতে পারি। তার মানে হাফ বিডি সমান হচ্ছে কি? বিএফ। এবার আমরা এই আর বিএফ যে সমান, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে 1 নং ও 2 নং দুইটা সমীকরণ কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা এই দুইটা সমীকরণকে যোগ করে দিব। এই যে দেখো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এখন যদি আমরা দুইটা সমীকরণ যোগ করতে যাই, তুমি এখানে খেয়াল করলে দেখবা যে হচ্ছে আমাদের এই যে আগে আমাদের যে 1 নং সমীকরণটা ছিল, সেই 1 নং সমীকরণটা কি? এম ই ইকুয়াল টু এম এফ সমান হচ্ছে 1, আর 2 নং সমীকরণ কি? এ ই সমান বিএফ ইকুয়াল টু 2। সো যোগ করার ক্ষেত্রে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয়। তাহলে এখানে বাম পক্ষ এম ই, এখানে বাম পক্ষ এ ই, তাহলে এম ই আর এ ই যোগ হবে। এখানে ডান পক্ষ এম এফ, এখানে ডান পক্ষ বিএফ, তাহলে এম এফ আর বিএফ যোগ হবে। এখন যদি খেয়াল করো এম ই আর এ ই মানে কি, একটু চিত্রের দিকে যদি একটু আমরা দেখি, যে চিত্রটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই এম ই প্লাস এ ই, এম ই প্লাস এ ইটা আসলে কে? এম ই মানে হচ্ছে এতটুক, এ ই মানে হচ্ছে এতটুক। তার মানে এম ই প্লাস এ ই মানে হচ্ছে পুরোটাকে আমরা এ এম বলতে পারি, এই জন্য এটাকে এ এম বলা হইল। আবার এই যে এম এফ প্লাস বিএফ, এই যে এই এম এফ আর বিএফ, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে সেটাকে আমরা বলতে পারি বিএম, এই জন্য এটাকে আমরা বলবো যে বিএম। আমাদের একটা কিন্তু প্রমাণ হয়ে গেল, আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলছিল এ এম সমান বিএম, তো এ এম সমান বিএম, এই যে এ এম সমান বিএম প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার আসো পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে আবারও বলতেছি এসি আর বিডি সমান, প্রশ্ন যেটা বলা ছিল যে এসি বাহু আর বিডি বাহু সমান, সেটা আমরা লিখলাম যে এসি আর বিডি সমান। আচ্ছা, এখন এসি কে আমরা কি লিখতে পারি বলতো? এই এসি বাহু পুরাটাকে আমি কি লিখতে পারি? বলতে পারি যে এ এম প্লাস সি এম বলা যায়।
এই যে বলা যায় যে কারণ AM মানে এতটুক আর CM মানে বাকিটুক, তার মানে AM প্লাস CM মানে AC, তার মানে AC কে আমরা বলতে পারি AM প্লাস CM। আচ্ছা, এবার আসো BD কে আমরা কি বলতে পারি? BD কে আমরা বলতে পারি যে হচ্ছে এই যে আমাদের এখানে এই BM প্লাস DM, এই পুরো BDটাকে আমরা বলতে পারি BM প্লাস DM। তো সেটাতে আমরা পরে যাই। প্রথমে আমরা এই ME প্লাস এই যে CM প্লাস AM এটাকে হচ্ছে আমরা এই যে এখানে লিখলাম যে হচ্ছে CM এর জায়গায় আমরা CM লিখলাম, আর এই যে AM প্লাস BM এই জায়গায় যদি আমরা দেখি যে AC কে আমরা লিখতে পারি CM প্লাস AM, আর BD কে আমরা লিখতে পারি DM প্লাস BM। অর্থাৎ আরেকবার একটু বলে দিই যে এই পুরো AC বাহুটা এটাকে আমি বলতে পারি যে AM প্লাস CM, সেটাই আমরা লিখলাম AM প্লাস CM। আর এই পুরো BD বাহুটা এটাকে আমরা বলতে পারি BM প্লাস DM, এই যে এই BD বাহুকে BM প্লাস DM লিখলাম। এখন CM এর জায়গায় আমি CM রাখলাম, AM এর জায়গায় আমি BM লিখলাম। কেন? কারণ এই যে দেখো AM আর BM হচ্ছে সমান। তো এই জন্য আমরা হয় কি করব, হয় এই AM এর জায়গায় BM লিখবো, না হয় এই BM এর জায়গায় AM লিখবো, অর্থাৎ দুইটাকে সেম করে ফেলবো। তো আমরা AM কে চেঞ্জ করি, BM ঠিকঠাক থাকুক, AM এর জায়গায় আমরা BM বসে দিই, যেহেতু AM আর BM সমান, তো এই জন্য AM এর জায়গায় আমরা BM বসে দিলাম, আর এখানে যেটা আছে সেটা ঠিকঠাক আছে। এখন দেখো প্লাস BM এখানে ওই পাশে গেলে মাইনাস BM হয়ে যাবে, তাহলে BM কাটা চলে যাবে, এই BM আর BM কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকে CM, এখানে থেকে DM, তার মানে CM সমান DM। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে CM আর DM সমান, আর একটা হচ্ছে AM আর BM সমান। তো এই দুইটাই আমরা প্রমাণ করে দিলাম। তো প্রমাণিত বা দেখাইতে বললে লিখবো যে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করা হয়। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব যে গ নাম্বার উপপাদ্যে কি প্রমাণ করতে বলছে। গ এর মধ্যে বললো যে প্রমাণ করো যে AOB প্লাস DOC, AOB বলতে কোনটা বোঝানো হচ্ছে, এখানে চিত্রটা একটু অন্যরকম হবে, এটা হচ্ছে AOB বলতে এখানে বোঝানো হচ্ছে যে AOB, এই যে এই কোনটা, ঠিক আছে, AOB প্লাস DOC, ঠিক আছে, এই যে D এটার সাথে O যোগ করবো, এটার সাথে C যোগ করবে, এই যে DOC, এই দুইটা কোণের যোগফল কার সমান? 2 × AMB, এই যে AMB, এই যে 2 × AMB, এটার সাথে 2 গুণ করলে যত হবে তত। সো এই চিত্রটা যদি আমরা দেখি, যে এই চিত্রটা হচ্ছে আমরা এই যে এইখানে আঁকলাম, এই যে দেখো AC বাহু আর BD বাহু দুইটা যে দেওয়া আছে প্রশ্নে যেমন দেওয়া ছিল সেরকম, আর কেন্দ্রের সাথে এগুলা যোগ করে ফেলবো, আমাদের চিত্রটা দেখতে এইরকম দেখাবে। আর এখানে বর্ণনাটা বলা আছে যে কিভাবে আমাদের এই চিত্রটা অঙ্কন করা হয়েছে। প্রথমে আমরা বলবো ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি অন্তর্লিখিত চতুর্ভুজ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আর ABCD চতুর্ভুজের AC আর BD কর্ণদ্বয় পরস্পর M বিন্দুতে ছেদ করছে। তো তুমি যদি প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটার ক্ষেত্রে এখানে কিন্তু আসলে কোনো চতুর্ভুজ নাই, তুমি এটাকে চতুর্ভুজ বানায় নিবা। সেটা কি? এই যে A এর সাথে যদি আমরা B যোগ করি, B এর সাথে যদি C যোগ করি, C এর সাথে D, আবার D এর সাথে A, তাহলে AC হচ্ছে একটা কর্ণ, BD হচ্ছে আরেকটা কর্ণ, দুইটা কর্ণ হয়ে যায়, ঠিক আছে। এরপরে আমরা এই B এর সাথেও যোগ করব, A এর সাথেও যোগ করব, O এর সাথে D যোগ করব, O এর সাথে C যোগ করব, ঠিক আছে। তাহলে আমাদের এই ফাইনাল চিত্রটা এটা হয়। তো এখানে যদি আমরা দেখি, এখানে সেম কাজটাই করা হয়েছে, দেখো একই কাজ করা হয়েছে এই জায়গায়। তো যাই হোক, AC ও BD কর্ণদ্বয় পরস্পর M বিন্দুতে ছেদ করছে। এখন কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করছে সেটা M বিন্দুটা প্রশ্নে দেওয়া ছিল চিত্রের মধ্যে। আমাদের এখন প্রমাণ করতে হবে, প্রশ্নে যেটা বলা হচ্ছে যে AOB প্লাস DOC, AOB মানে হচ্ছে এই কোণ আর DOC মানে হচ্ছে এই কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 2 × AMB, 2 × এই AMB, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 2 × AMB। তো আমরা এটা প্রমাণ করব। এখন অঙ্কনে কি করব, আমরা O এর সাথে যোগ করব, এই যে দেখো OA OB OC OD যোগ করি, এই যে এটা হচ্ছে আমরা যোগ করব, তাহলে আমাদের চিত্রটার কাজ হয়ে গেল। আচ্ছা, এবার আসো আমরা প্রমাণে যাই। প্রমাণে গেলে প্রথমে একই চাপ AB চাপটার দিকে আমরা তাকাবো, এই যে দেখো এই AB চাপটার হিসাব করব। এখন এই চাপের উপর কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ আছে। কেন্দ্রস্থ কোণ কোনটা? এই চাপটা শুরু হয়েছে এতে, শেষ হয়েছে বিতে, শুরুর বিন্দু থেকে কেন্দ্রে যোগ করো, শেষের বিন্দু থেকে কেন্দ্রে যোগ করো, তাহলে যে কোণটা হয় সেটা কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ AOB এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে কেন্দ্রস্থ কোণ কি? AOB। আচ্ছা, এবার আসো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যদি এখানে দেখি যে এখানে বৃত্তস্থ কোণ কোনটা, এখানে বৃত্তস্থ কোণ আমাদের ADB, যে দেখো এখান থেকে বৃত্তে যোগ দিতে, আবার এই চাপটা যেখানে শেষ সেখান থেকে বৃত্তে যোগ দিতে, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে আরেকটা বৃত্তস্থ কোণ আছে, এটাও বৃত্তস্থ কোণ, বাট আমরা এটাকে নিব, ঠিক আছে। তাহলে আরেকটা বৃত্তস্থ কোণ আমরা পেলাম যে হচ্ছে ADB কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ থেকে 2 গুণ বড় হয়, অর্থাৎ এটা বেশি হয়। এটা যদি 50 হয় তাহলে এই কোণটা হয় 100। এখন আমরা যদি দুইটাকে সমান করতে চাই আমরা কি করব? এই যে কোণটা ছোট তার সাথে 2 গুণ করে দিব, তাই না? তার মানে AOB এই কোণটা সমান হবে এই ADB এর সাথে 2 গুণ করে দিলে যত হয় তত।
তার মানে আমরা বলতে পারি এ ও বি সমান এই এডিবির সাথে 2 গুণ করে দিব। ঠিক আছে, কারণ কি ওই যে উপপাদ্য 20 আমরা এটা পড়ছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা, এখন এ ও বির জায়গায় এ ও বি আছে, 2 এর জায়গায় 2 আছে, এডিবির জায়গায় এডিএম কেন লিখলো একটু ভালো করে খেয়াল করো। এডিবি মানে কোনটা? এ ডি বি মানে এই কোণের কথা বলা হচ্ছে। আবার এডিএম মানে কোনটা? দেখো এ ডি এম, তাও এই কোণটাকেই বোঝানো হচ্ছে, এই একই কোণকেই বোঝানো হচ্ছে এডিএম। তো এই জন্য এডিবি যে কথা এডিএমও একই কথা, এই জন্য আমরা এডিএমটা লিখছি এখানে। আর কেন লেখা হয়েছে একটু পরে বুঝবা। ওকে, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা চাপ নিয়ে হিসাব করবো যেটা হচ্ছে সিডি চাপ। ঠিক আছে, সিডি চাপের দিকে আমরা একটু দেখি। সিডি চাপ কোনটা? এই যে দেখো, এই যে সিডি চাপের কথা বলছি। এই সিডি চাপ থেকে কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে সি ও ডি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ হচ্ছে সি ও ডি কোণ। এই যে কেন্দ্রস্থ হচ্ছে সি ও ডি কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে দেখো, এই যে চাপটা, এই চাপের এই যে শেষ মাথা থেকে বৃত্তে যোগ হলো, এই যে শেষ এখানে হচ্ছে শুরু মাথা, এখান থেকে বৃত্তে যোগ হলো, তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ এইটা আর কেন্দ্রস্থ কোণ এইটা। তো কেন্দ্রস্থ কোণ বড় হয়, এটা ছোট, এটার সাথে কত গুণ করলে সমান হয়? 2 গুণ করলে সমান হবে। তার মানে আমরা বলতে পারি সিওডি সমান 2 ইন্টু ডি এ সি। তো এই যে সিওডি সমান 2 ইন্টু ডিএসি। তবে ডিএসি কোণকে আমরা ডিএসি বলবো না। এই যে দেখো ডিএসি, এটাকে আমরা ডিএসি বলতে এটা বোঝায়, বাট আমরা লিখবো ডিএএম, ওই একই কোণই বুঝাবে। তো সেই জন্য ডিএসির জায়গায় আমরা ডিএএম লিখলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব। ঠিক আছে, এবার যদি আসো আমরা হচ্ছে ধাপ 3-এ যাব। ধাপ 3-এর মধ্যে আমাদের কি করা হয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো ধাপ 3-এর মধ্যে যদি খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে যে এএমডি এর বহিস্থ, এএমডি ত্রিভুজ কোনটা একটু ভালো করে খেয়াল করো। এএমডি ত্রিভুজ হচ্ছে এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এই যে এএমডি, এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। এই এএমডি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এএমবি। বহিস্থ কোণ কোনটা? এই যে এএমবি, এটা হচ্ছে বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ। তো আমরা একটা জিনিস জানি, কোন ত্রিভুজের এক বাহুকে যদি বর্ধিত করি তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই বহিস্থ কোণটা এই ভিতরে যে 3টা কোণ আছে, অন্তস্থ 3টা কোণ আছে, এই 3টা কোণের মধ্যে 2টা কোণের যোগফল। কোন 2টা কোণ? এই যে বহিস্থ কোণের সাথে যে কোণ হয় সেটাকে সে বাদ দেয়, বিপরীত দিকে যে 2টা কোণ আছে ওই 2টা কোণকে যোগ করলে যত হয় সেটাই হচ্ছে এই কোণের সমান হয়। তার মানে আমরা এখানে যেটা লিখবো যে সেটা হচ্ছে যে আমাদের এখানে এই এএমডি এর বহিস্থ কোণ হচ্ছে এএমবি। এই যে দেখো এএমডি ত্রিভুজের বাইরের কোণ হচ্ছে এএমবি। এই কোণটা সমান ভিতরে যে 3টা কোণ আছে সেই 3টা কোণের মধ্যে 2টা কোণকে নেবে। কোন 2টা কোণ? সাথে যে কোণটা আছে সেটাকে বাদ দিবে, তার মানে এই কোণ আর এই কোণকে নেবে। এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে ডিএএম, আর এই কোণের নাম কি? এডিএম। সো এই যে দেখো ডিএএম আর এডিএম, এই দুইটাকে যোগ করে ফেললাম। তার মানে এএমবি এই বহিস্থ কোণটা সমান হচ্ছে এডিএম আর ডিএএম এর যোগফল। এইটা সমান হচ্ছে এইটা আর এটার যোগফল, এটাই আমরা লিখছি এখানে। আচ্ছা, এবার হচ্ছে 1 আর 2 যোগ করবে। এই যে দেখো 1 নং আর 2 নং এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, কিভাবে আমরা যোগ করতে পারি সেটা একটু দেখি। দেখো 1 নং সমীকরণের বাম পক্ষে আছে এ ও বি, তো আমরা এখানে লিখলাম এ ও বি। 2 নং সমীকরণের বাম পক্ষে আছে সিওডি, তো আমরা এখানে লিখলাম প্লাস সিওডি। বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। এখানে ডান পক্ষে কি আছে? এখানে যদি খেয়াল করো, এখানে ডান পক্ষে আছে 2DAM, আর 2 নং সমীকরণের 1 নং সমীকরণের ডান পক্ষে দেওয়া আছে 2ADM, আর 2 নং সমীকরণের ডান পক্ষে দেওয়া আছে 2DAM। তো এই দুইটাকে আমরা যোগ করব। সো 2ADM এটা ডি ADM প্লাস 2DAM, এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে কত কমন যায়? 2 কমন যায়। 2 কমন গেলে কি থাকে? ADM প্লাস DAM। তো এখানে ডাইরেক্ট এটা লিখলাম আমরা যে হচ্ছে যোগ করার পরে আমরা যেটা পাই 2 ইন্টু ADM প্লাস DAM। ঠিক আছে, ADM প্লাস DAM। এই যে দেখো ADM প্লাস DAM, এখানে বি লেখা হয়েছে, তুমি এখানে বি না লিখে ডাইরেক্ট এম লিখতে পারবা, ADM আর এটা হচ্ছে DAM। ঠিক আছে, ও পরের লাইনে সেম জিনিসটাই আছে। এখন 2 এর জায়গায় আমরা 2 রাখলাম। AMB কোনটা দেখো তো? AMB কোণ কেন লিখতেছে? ADM প্লাস DAM এর জায়গায় AMB লিখতেছে কেন? একটু ভালো করে খেয়াল করো। আমরা এই যে 1 নং সমীকরণ, এই যে এখানে আমরা পাইছি যে দেখো যে ধাপ 3 এর মধ্যে ADM আর DAM এই দুইটা কোণকে যোগ করলে কত হয়? ADM আর DAM এই দুইটা কোণকে যোগ করলে হয় AMB কোণ। তাহলে আমি এখন বলতে পারি ADM প্লাস DAM সমান হচ্ছে AMB কোণ। সোজা হিসাব।
তাহলে এ এম বি বসাই দিলাম। আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে এওবি প্লাস সিওডি সমান হচ্ছে 2 ইন্টু এ এম বি। এই যে দেখো এওবি প্লাস সিওডি বা ডিওসি সেটা সমান হচ্ছে 2 ইন্টু এ এম বি। তো খুবই সহজ বলবো না, খ নাম্বারটা একটু কঠিন ছিল, বাট আবার গ নাম্বার সহজ ছিল। তো যদি একটু ভালোভাবে প্রিপারেশন নাও, বারবার প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ এগুলো সমাধান করতে পারবো, প্রবলেম হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেক পর্বে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।